গল্পে গল্পে গড়ি শিখির পক্ষ থেকে আমি সাদি আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প পিএইচডি টু এইচটিএমএল এর সাহসিক গল্পের শেষ অংশ। শেষ পর্যায়ে আজকে কি শিখব? আজ দেখব কিভাবে সোশ্যাল আইকনকে কত সহজে ফন্ট অসমের সাহায্যে আমরা এইচটিএমএল এ নিয়ে আসতে পারবো। তাহলে চলুন সবাই মিলে চলে যাই গল্পের গভীরে, অর্থাৎ সোশ্যাল আইকনের খোঁজে। তো আমরা যেহেতু পিএইচডি টু এইচটিএমএল বলছি, তো সেক্ষেত্রে আমাদের পিএইচডিটা ওপেন করে নিলাম। তো পিএইচডিতে যেহেতু আজকে বলছি সোশ্যাল আইকনটাও নিয়ে আসবো, তো এই জায়গাটুকু আমাদের করা বাকি ছিল। তো এই জায়গাটাতেই আছে সোশ্যাল আইকন। তো সোশ্যাল আইকন বলতে এখানে ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কডইন, টুইটার, স্কাইপ, ড্রিবল। তো চলে যাই কাজে। আমরা এই পর্যন্ত করেছিলাম, ঠিক এই পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। তখন শুধু শেষেরটুকু বাকি আছে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোডে চলে যাই। ইন্ডেক্স আর স্টাইল ডট সিএসএস দুটোকেই নোটপ্যাডে ওপেন করে নিলাম। তো এখন শেষে চলে যাচ্ছি। ঠিক আগের মতোই সেকশন এর মধ্যে আইডি। তো যেহেতু সোশ্যাল কাজ করব, সোশ্যাল আইকন বরাবরের মতো এটার পরেই থাকবে কন্টেইনার। এরপর একটা ক্লাস নিয়ে নিচ্ছি। এই ক্লাসটার নাম দিয়ে দিই সোশ্যাল আইকনস। আচ্ছা, এরপর আমরা এর আগে এই জায়গা থেকে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আইকন ছিল। উপরের এই আইকন, এটাও কিন্তু আইকন। তো আমরা আইকনটা এনেছিলাম কোথা থেকে? ফন্ট অসাম থেকে। তো আজকেও ফন্ট অসাম থেকে আইকনগুলো নিয়ে আসি। ফন্ট অসাম এটা লিখে সার্চ দিয়ে ফন্ট অসামের আইকনস এটাতে যাব। এটাতে গেলে আমরা ওপেন করে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইকন আছে। তো এর মধ্যে থেকে আমরা ফেসবুক, টুইটার, গুগল প্লাস এই সবগুলো আইকন খুঁজে পাবো। তো আমরা কাজে চলে যাই। এখানে আমি আইকনের আগে, ঠিক আগের মতো দেখুন এখানে কিভাবে লেখা ছিল, তো ঠিক সেরকম করে এখানে লিখে ফেলি। এখানে ফা ফা হাইফেন ফেসবুক। এখানে মোট কটা আইকন থাকবে? 6টা। তো আমরা 6টা ঘর কন্ট্রোল ডি দিয়ে আগে কপি করে নিলাম। এরপর শুধু নামগুলো পাল্টে দিচ্ছি। এটা জি প্লাস, গুগল প্লাস, এর পরেরটা ছিল লিঙ্কডইন, তারপর টুইটার, স্কাইপ, ড্রিবল। লিঙ্কডইন, টুইটার, স্কাইপ, এরপর ড্রিবল। আচ্ছা, তো আমরা এটুকু একটু ব্রাউজার থেকে দেখে আসি কেমন হলো। দেখুন আইকনগুলো কিন্তু চলে আসছে। এখন এটাকে শুধু এটার মতো করে একটু সাজিয়ে নেবার পালা। তো সাজিয়ে নিতে হলে অবশ্যই আমাদের সিএসএস এর কাছে যেতে হবে। আমি আইডিটা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে কি কি কাজ আছে প্রথমে দেখি। এই পুরো সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং উপর থেকে নিচে একটা জায়গা পাচ্ছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাকের হেক্সা কোড হচ্ছে 6টা 0। এরপর উপর থেকে নিচে জায়গা দেওয়ার জন্য প্যাডিং দেখি চলে এসছে, কিন্তু আইকনগুলো কোথায় হারিয়ে গেল?
আইকন কিন্তু হারিয়ে যায়নি, আইকন আছে। আইকনের কালার যেহেতু কালো, তাই আইকন কালোর মধ্যে কালো মিশে গেছে। এখন আইকনটার জন্য আমরা আগে একটা কালার দিয়ে নেই। তো এটার জন্য নিতে হবে সোশ্যাল আইকনস আই। সোশ্যাল আইকনস আই এর কালার হবে সাদা। আচ্ছা, এর একটা সাইজ হবে ফন্ট সাইজ 20 পিক্সেলেই। এবার এসেছে? আপনারা ভয় পেয়ে গিয়েছিলেন না আইকনগুলো কোথায় হারিয়ে গেল? আচ্ছা, যাই হোক। তো এবার চলে যাই, এগুলো ঠিক যেরকম ছিল সেরকম করে করতে হবে। তো এখানে খেয়াল করি প্রত্যেকটাই কিন্তু একটা গোল, অর্থাৎ বর্ডার রেডিয়াস। CSS3 টিউটোরিয়াল যদি কেউ দেখে থাকেন তাদের খুব ভালো মনে থাকবে। এর আগেও আমরা অবশ্য বর্ডার রেডিয়াসে কাজ করেছি, একদম প্রথম ওয়েব ডিজাইনের কিছু পর্বে ছিল বর্ডার রেডিয়াসে কাজ। তো এখানে কি হয়েছে, প্রত্যেকটা আইকনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং সেই ব্যাকগ্রাউন্ডগুলো কি একেবারে গোল। তো সেই গোলটার জন্যই বর্ডার রেডিয়াস করতে হবে। তো মোটামুটি আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। তো এখন কি করি, প্রত্যেকটা আইকনের জন্য আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার। এখন এখানে একটা কথা হচ্ছে, এক একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এক এক রকম কালার। তো এটা কি করব? তো সেটা নিয়ে একটু পরে ভাবছি, সেটা করা যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সবই আমরা করে দেখাচ্ছি। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা নর্মাল কালার, এটা দিয়ে দিই সাদা, আপাতত দিয়ে রাখি। না, সাদা দিলে কালার তো বোঝা যাবে না। আচ্ছা, আমি একটা নর্মাল কালার দিয়ে দিচ্ছি আগে, এরকম একটা কালার দিয়ে রাখলাম। তো এরপরে একটা উইডথ দিতে হবে। উইডথ দিতে হবে কেন, তার আগে একটু দেখি। দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে, কিন্তু এখন ওদেরকে একটা নির্দিষ্ট উইডথ হাইট দিতে হবে। তো তারও আগে আমরা ওদের সব কিছুকে মাঝখানে নিয়ে আসি। ঠিক আছে, ওরা ঠিক মাঝখানেই ছিল। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা উইডথ হাইট বাড়িয়ে আসি। উইডথ যদি 50 পিক্সেল দিই, আচ্ছা, এরপর আমরা আগেও জানি যে যদি আমরা কোনো কিছুকে একদম পুরোপুরি গোল করে ফেলতে চাই, তখন হাইট উইডথ সমান হতে হবে। তাহলে হাইট উইডথ এখানে সমান দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর যদি আমরা এটাকে একদম মাঝ বরাবর আনতে চাই, এটার জন্য একটা লাইন হাইট ইউজ করি। লাইন হাইট হবে হাইট উইডথ বা ফন্ট সাইজ যত, তার চেয়ে আর একটু বেশি হবে। এবার দেখি লাইন হাইট 50 দেওয়ার সাথে সাথে ওরা একদম মাঝ বরাবর চলে এসেছে। এরপর বর্ডার রেডিয়াস 50%, পুরো গোল হয়ে গেল। তো এই কোডটা কপি করে আমরা স্টাইল সিএসএস এর 235 নাম্বার লাইনে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু প্রত্যেকটার জন্য এক একটা আলাদা কালার, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখানে একটু খেয়াল করি, আমরা যদি এখানে ক্লাসের মধ্যে একটা শব্দ লেখার পর যদি একটা মাঝখানে ফাঁকা জায়গা থাকে, এরপর যদি আরেকটা শব্দ শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কি বোঝা যায়? তাহলে প্রথম শব্দটা একটা ক্লাস, এর পরের শব্দ দুটো মিলে একটা ক্লাস। এর মাঝখানে যদি আমরা এই হাইফেনটা না দিয়ে এটা জাস্ট খালি জায়গা রাখি, তাহলে এখানে কি হলো, ও একটা ক্লাস আর ও একটা ক্লাস এবং ও একটা ক্লাস হয়ে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা? খুব জটিল কিছু না, খুব সহজ একটা বিষয়। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই পুরোটা ফা একটা ক্লাস এবং এরপরে ফা ফেসবুক ও একটা আলাদা ক্লাস। তাহলে সেক্ষেত্রে আমরা ফা ফেসবুক এই ক্লাসটা নিয়ে ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই।
ওর কালারটা এখান থেকে কপি করে নিয়ে আসছি। কালার কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। যখন আমরা কালার দেব তখন এখানে আর কোনো কালার থাকবে না। এবার বুঝতে পারছি আমরা তখন কেন দিয়েছিলাম, সাময়িকভাবে বিষয়টা বোঝার জন্য যে আমরা উইডথ হাইট কতটুকু দিয়েছি, কে কতটুকু পেয়েছে এটা বোঝার জন্য। এখন শুধু জাস্ট প্রত্যেকটাতে একটা আলাদা করে কালার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা এটা পুরোটা কপি করে জাস্ট প্রত্যেকটার জন্য নামটা চেঞ্জ করে দেব। এটা হচ্ছে, আচ্ছা আগে 6টা নিয়ে নেই, 3 4 5 6। এরপর এটা হচ্ছে ফা গুগল প্লাস, এরপর ফা লিঙ্কডইন, এরপর শুধু এখান থেকে কালারগুলো নিয়ে এসে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাতে জাস্ট চেঞ্জ করে দেব। তো খুব দ্রুত করে ফেলি। এটার কালার, এরপর স্কাইপ, সরি টুইটার, এরপর স্কাইপ, এবার একটু ব্রাউজার থেকে ঘুরে আসি। হুবহু পিএইচডির মতো হয়ে গেছে, হয়ে গেছে না? আচ্ছা এখন আমরা শুধু একটু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। খুব জটিল দেখাচ্ছে। আচ্ছা, তো এখন শুধু লাস্ট একটা কাজ বাকি আছে, ফুটার। তো ফুটারটাও দিয়ে দিই, এটার বাকি রাখবো কেন? এটা সেকশনের পরে ফুটারে যেহেতু বেশি কিছু নেই, তাহলে ফুটারটা শুধু একটা লেখা। তো লেখাটার জন্য আর আমাদের বেশি কিছু করা লাগছে না, জাস্ট লেখাটা কপি করে নিয়ে আসছি। আমাদের এখানে ক্লাস কিছুই নেওয়া লাগছে না। তো ফুটারটাকে শুধু একটা টেক্সট ট্যালেন্ট সেন্টার, যেহেতু এটা মাঝখানে আছে আর উপরে নিচে একটু জায়গা দেব, তো শুধু এতটুকুই দিব, এর বেশি কিছু দেওয়ার নেই ফুটারকে। তো আমাদের পিএইচডি টু এইচটিএমএল পুরো কমপ্লিট। এখন এর পরে যে টিউটোরিয়ালটা আসবে সেটা হবে রেসপন্সিভ। তো রেসপন্সিভের জন্য এখানে আমাদের কি আর কিছু করণীয় আছে? আমরা কি এমন কিছু করে যেতে পারি যেটা আমাদের রেসপন্সিভের জন্য পরে ভবিষ্যৎ ভালো কাজ করবে? হ্যাঁ, এখানে দু একটা বিষয় আছে যেটা এখন আমরা যদি সাবধান না হই তাহলে রেসপন্সিভ করতে গিয়ে আমাদের হয়তো ঝামেলা হতে পারে। সেটা কি? এখানে যে আমরা সার্ভিসের 4টা ইমেজ নিয়েছি, এখানে একটু কাজ করতে হবে। তো সার্ভিসের ইমেজটাতে চলে যাই। এই যে এখানে সার্ভিসের একটা ইমেজ আছে, তো এখানে ইমেজের উইডথটা সবসময় 100% করে রাখবো। হ্যাঁ, ইমেজের উইডথটা যদি আমরা 100% করি তাহলে এরকম হচ্ছে বিষয়টা। তো এটা কি হয়, আমরা যদি একটু রেসপন্সিভের জন্য চিন্তা করি, দেখি এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটা একদম ঠিক মতো দেখাচ্ছে। যদি ইমেজের উইডথটা না দেয়া থাকে তাহলে কেমন দেখায় সেটা একবার দেখে আসি। দেখুন ইমেজগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি কিন্তু রেসপন্সিভ করছি না, কারণ শুধু রেসপন্সিভের জন্য কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছি। তো এখন যখন আমরা ইমেজটার উইডথটা দিয়ে দিলাম 100%, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, ওর একদম গায়ে গায়ে লেগে আছে। তো সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, এখানে সার্ভিসেসের মধ্যে একটা প্যাডিং রাইট নিয়ে রাখতে হবে। প্যাডিং রাইট আমরা 15 পিক্সেল বা 10 পিক্সেল দিয়ে রাখতে পারি। এবার ঠিক আছে, এবার ওর আর গায়ে গায়ে লেগে নেই। আচ্ছা, আর লাস্ট যে কাজটা সেটা হচ্ছে আমরা যখন সোশ্যাল আইকনগুলোকে একদম ছোট করে ফেলবো, একদম স্মল স্ক্রিনের জন্য কাজ করব, তখন দেখুন এখানে একদম
সবগুলো গায়ে গায়ে লেগে থাকবে। তো সেক্ষেত্রে আমরা আগে থেকেই সোশ্যাল আইকনের মধ্যে একটা মার্জিন বটম দিয়ে রাখবো। মার্জিন বটম 5 পিক্সেল দিয়ে রাখতে পারি। এরপর একটু রিফ্রেশ করে দেখি, দেখুন গায়ে গায়ে আর লেগে থাকছে না। তো এগুলো আমাদের প্রাথমিকভাবে এগুলোর কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো যখন আমরা রেসপন্সিভ করতে যাব পুরো সাইটটাকে, তখন এগুলো আমাদের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে। তো ঠিক আছে, আমরা আজকে পিএইচডি টু এইচটিএমএল এর শেষ গল্পটা করে ফেললাম। পরের গল্পে আসবে আরও মজার কিছু রেসপন্সিভ। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে প্র্যাকটিস করুন। নতুন টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবার কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি।